অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গর্ভবতী অবস্থায় আমার স্বামীর কাছে আবদার করছিলাম আমার একটা বড় মাছ খাবেন। আমার কথা শুনে তিনি খাওয়া বন্ধ করে প্লেটের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ বললেন না। আমি তখন তার মনের অবস্থা বুঝে তাড়াতাড়ি বললাম, আরে আমি এমনি বললাম। আপনি খাওয়া বন্ধ করলেন কেন? খান। সারাদিন পরিশ্রম করেছেন, দুপুরে হয়তো ঠিকমতো খাননি। তিনি আর ভাত খেলেন না, শুধু আস্তে করে বললেন, আমার পেট ভরে গেছে। আমি জানতাম তার পেট ভরেনি, ভরে গেছে তার বুকটা। এই অভাবের সংসারে একটা বল মাছ কেনার স্বাদ থাকলেও স্বার্থ নেই। আমার একটা ছোট আবদারও তার কাছে পাহাড়ের মতো ভারী হয়ে গেছে। সেই দিন রাতে অনেকক্ষণ ঘুম আসেনি। বাতিটা নিভিয়ে দেওয়ার পরেও আমি চুপচাপ শুয়েছিলাম। আমাদের ছোট টিনের ঘরে বাইরে থেকে বৃষ্টির শব্দ ভেসে আসছিল, আর আমার বুকের ভেতর জমেছিল অপরাধবোধ। আজ সকাল আমার ভাসুর বাজার থেকে একটা বিশাল বল মাছ কিনে এনেছেন। মাছটা উঠানে রাখতে বড়জা আমাকে ডেকে বললেন, এই মিথিলা দেখে যা কত বড় বল মাছ আনছে। আমি না চাইতেও ছুটে গিয়েছিলাম। মাছটা দেখে আমার চোখ আটকে গেল। চকচকে রূপালি গা, বিশাল মাথা, ছোটবেলায় একটা স্মৃতি হঠাৎ মনে পড়ে গেল। আমার বয়স তখন 8 কিংবা 9। নানা ভাই একবার হাট থেকে একটা বল মাছ এনে নানিকে বলেছিলেন, আজ আমার নাতনি মাছ খাবে। সেই দিনের ঝোলার স্বাদ আজ জিভ লেগে আছে। তারপর কত বছর কেটে গেছে, জীবন শুধু হিসাব শিখিয়েছে। ভালো খাবারেও ইচ্ছাগুলো একে একে মরে গেছে। বিয়ের পর তো মাছ মানেই ছিল তেলাপিয়া ডাল, কখনো আলু ভর্তা দিয়েই দিন চলে গেছে। তবু কখনো আফসোস করিনি, কারণ মানুষটা আমাকে ভালোবাসে। সেই ভালোবাসার কাছে দামি খাবারের কোনো মূল্য ছিল না। কিন্তু আজ কেন জানি না, গর্ব সন্তানকে নিয়ে আমার মনটা হঠাৎ শিশুর মতো হয়ে উঠছিল। বল মাছটা দেখে খুব খেতে ইচ্ছা হয়েছিল। সেই ইচ্ছাটুকুই না ভেবে রাতে বলে ফেলেছিলাম। রাত গভীর হলো। তিনি আমাকে বুকে কাছে টেনে নিয়ে খুব আস্তে করে বললেন, তোমার বল মাছ খেতেই মন চাইছে একটা, তুমি আগে কইলা না কেন? আমি ব্যবস্থা করতাম। আমি তার বুকের উপর মাথা রেখে হেসে বললাম, আরে না, আমি তো এমনি বলছিলাম আমার বল মাছ খাইতে মন চায় না। এখন এগুলো কইরেন না। আমাদের সংসারে আর একজন আসতাছে, তার জন্য টাকা জমাতে হবে। তিনি কিছু বললেন না, শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। সেই হাতের স্পর্শে আমি বুঝতে পেরেছিলাম মানুষটা নিশ্চয়ই মনে মনে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভোরে ফজরের আজানের আগেই তার ঘুম ভেঙে গেল। আমি আধারে ঘুমে দেখলাম তিনি নিঃশব্দে মুখ ধুয়েছেন, পুরনো শার্টটা পরে কাজে যাওয়ার প্রতিশ্রুতি নিয়েছেন। আমি উঠে বললাম, এত সকালে যাইতেছেন? তিনি হালকা হেসে বলল, এক জায়গায় যাইতে হবে। আমি তাড়াতাড়ি ভাত গরম করে দিলাম। তিনি 2-1 লোকমা খেয়ে উঠে দাঁড়ালেন। দরজার কাছে এসে আমার দিকে তাকিয়ে বললেন, আজ হয়তো রাতে ফিরতে দেরি হতে পারে বা সকালে আসতে পারি, চিন্তা করেন না। আমি অবাক হয়ে বললাম, কোথায় থাকবেন? তিনি শুধু হেসে বললেন, কাজের শেষে এক জায়গায় যাব। তারপর আমার কপালে আলতো করে হাত রাখে বেরিয়ে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ তার চলে যাওয়া দেখলাম। কেন জানি বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠল। মানুষটা কখনো অকারণে বাহিরে থাকে না। আজ তার চোখ একটা অদ্ভুত জেদ দেখছি।
মনে হচ্ছিল সে যেন নিজের সঙ্গে কোনো প্রতিজ্ঞা করে বেরিয়েছে। সারাদিন কাজ করতে গিয়েও মনে বসছিল না, বারবার মনে হচ্ছিল গত রাতের কথাগুলো না বলেই ভালো হতো। একটা মাসের জন্য যদি মানুষটা নিজের শরীরের ওপর আরও চাপ দেয়। সন্ধ্যা নেমে এলো, গ্রামের একে একে সব ঘরে আলো জ্বলল। পাশের বাড়ি থেকে মাছ ভাজার গন্ধ এসে ভেসে আসছিল। আমি বারান্দায় বসে রাস্তার দিকে তাকিয়ে রইলাম। রাত বাড়তে লাগলো, কিন্তু আমার স্বামী ফিরল না। আর ঠিক তখনই দূর থেকে একজন লোক দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে আমার নাম ধরে ডাকতে শুরু করলো, মিথিলা ভাবি, ও মিথিলা ভাবি। রহমত ভাইয়ের হাঁপাতে হাঁপাতে দেওয়া ডাক শুনে আমার বুকটা কেঁপে উঠল। মৃদু আলোয় তার মুখের ঘাম চকচক করছিল। আমি দরজায় চৌকাঠ ধরে দাঁড়িয়ে কোনো মতে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রহমত ভাই? উনি কোথায়? রহমত ভাই একটা লম্বা শ্বাস নিয়ে বললেন, শাহেদ ভাই পাঠাল আমারও আপনারে কইল আপনি যেন ঘরের দরজা ভালো করে আটকাইয়া ঘুমাইয়া পড়েন, উনি আজ রাতে ফিরতে পারবেন না। চোরের দিকে একটা বড় রাতের কাজ পাইছেন, অনেক টাকার কাজ, এক্ষুনি থাকা লাগবে। কথাটা বলেই রহমত ভাই আরও দাঁড়ালেন না, চলে গেলেন। আমি ঘরের দরজাটা টেনে খিল তুলে দিলাম, কিন্তু বুকের ভেতরে ঝড়টা তত শান্ত হলো না। বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। টিনের চলে তখনও টিপটপ বৃষ্টি পড়ছে। প্রতিটি ফোঁটা যেন আমার অপরাধবোধককে আরও বাড়িয়ে দিচ্ছিল। কেন বলতে গেলাম ওই কথাটা, বল মাসের কথা। পেটে আমার সন্তান, আমার মনের ভেতরে এমন অবশ লোভ কীভাবে এলো? আমার এক মুহূর্তের দুর্বলতা মানুষটাকে এই রাতে নদীর ওপারে খাটতে পাঠিয়ে দিলে। নিজের ওপর তীব্র রাগ আর ঘৃণা, চোখ ফেটে জল বেরিয়ে এলো। সারা রাত চোখের পাতা এক করতে পারলাম না। প্রতিটা সেকেন্ড কেটে গেছে অজানা আশঙ্কায়। রাত পেরিয়ে যখন পড়ব, আকাশটা ফর্সা হতে শুরু করলো। দূর থেকে ভেসে এলো ফজরের আজানের সুমধুর ধ্বনি। আমি বিছানা ছেড়ে উঠে অজু করে নামাজে দাঁড়ালাম। মোনাজাতে শুধু একটি কথাই বারবার আল্লাহর কাছে চেয়েছি, হে আল্লাহ, তুমি ওনাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও। আমার আর কিছু লাগবে না। নামাজ শেষ করে জায়নামাজেই বসেছিলাম। দু চোখ ক্লান্তিতে ভেঙে আসছিল। এক সময় কখন যেন ওখানে একটু কত হয়ে শুয়ে পড়ছিলাম। তন্দ্রর মতো চলে এসেছিল। হঠাৎ দরজায় হাতের মৃদু আঘাত করা আঘাত। খসখসে কণ্ঠে ডাক এলো, মিথিলা, মিথিলা দরজাটা খোলো। আমি যখন এক লেফে ঘুম থেকে উঠলাম, আলু থালু চুলে প্রায় দৌড়ে গিয়ে খিলটা খুললাম। দরজা খুলতেই দরজার সদর যার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার ওপর সারা রাত জেগে থাকার কারণে চোখ দুটো লাল, ক্লান্ত হয়ে আছে, কিন্তু সেই ক্লান্ত মুখে কি অপূর্ব এক বিসর্জন হাসি। তার দুই হাতে ধরা একটা মাঝারি সাইজের তাজা বল মাছ। ভোরের আলোয় চিকচিক করছে। মাছটা আমার দিকে বাড়িয়ে দিয়ে তিনি সেই অচেনা আমায়িক হাসি হেসে বললেন, ধরো মিথিলা, তোমার বল মাছ। কাল রাতে আর তারাদের আড়াতে জাল ফেলার কাজ করছি। অনেক কষ্টে এটা জোগাড় করেছি। আজকে আর কাজে যাব না,
এই বল মাছ দিয়ে ভাত খেয়ে সারাটা দিন তোমার পাশেই কাটাবো। আমার চোখের কোণ দিয়ে তখন অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু সেই অশ্রুতে আর কোনো কষ্ট ছিল না, ছিল এক পরম পাওয়া। আমি মাছটা হাত দিয়ে ওনার কেদার দাগ লেগে থাকা হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরলাম। এই অভাবের সংসারে হয়তো রাজকীয় আয়োজন নেই, কিন্তু যে ভালোবাসা আর এই ছোট কুঁড়ে ঘরকে আগলে রেখেছে তার চেয়েও দামি আর কোনো সম্পদ এই পৃথিবীতে হতে পারে না, চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।